হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রেমের নীল কাব্য নতুন একটি গল্প নিয়ে। চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। অতিবাহিত হয়েছে কয়েক মুহূর্ত। ঘড়ির কাঁটায় সেটা মিনিট 30 হবে হয়তো। এরই মাঝে নিস্তব্ধ আধার আচ্ছন্ন জঙ্গলাবৃত সেই কুটির পরিণত হয়েছে এক পরাজিত সৈনিকের রক্তে রাঙা রণক্ষেত্রে। কাজী সাহেব এখনো ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছেন। কম্পন উঠেছে তার সমগ্র শরীর জুড়ে। সামনে পড়ে থাকা রক্তরঞ্জিত পুরুষগুলোর দিকে তাকিয়ে কুটিল হাসল নীল। অতঃপর তাকালো সামনের কই মাছের পানধারী পুরুষটির দিকে, যার কাছ থেকে এখনো ক্ষণে ক্ষণে ভেসে আসছে হালকা শ্বাস প্রশ্বাসের মৃদু গুঞ্জন। নীল সেই দিক থেকে অতিগ্রহ্য দৃষ্টিতে চোখ ফেরালো। অতঃপর তাকালো সামনের কম্পাউন্ডরত রোমিওটির পানে। রক্তে যে তার ফেপিয়ে আছে সেটা বুঝতে বাকি নেই নীলের। নীল রোমিওটির দিক থেকে চোখ সরিয়ে কাজী সাহেবের পানে চেয়ে বলল, আপনি বসে আছেন কেন? আপনার কাজ সারুন। হাতে আমার বেশি সময় নেই, যা যা ফর্মালিটিস আছে দ্রুত সম্পন্ন করুন। কাজী সাহেব বলল, কিন্তু বাবা, মেয়ে তো নামও বলছে না, আমি কি করতে পারি? নীল রমণীটির পানে চেয়ে বলল, লিখুন, পাত্র ওয়াহাজ খান নীল, পিতা ওয়ালিদ খান, মাতা মির্জা সূচনা, আর পাত্রে নুরাইন হক তিহু। তিহুর হৃদয়টা যেন ধূপ করে উঠল। তার বিয়ে হচ্ছে, আসলেও তার বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে? এই লোকটার সাথে, যার নাম, যার পরিচয় পাত্রের সামান্য অংশ ছাড়া বাকি সবটা অজ্ঞাত তার কাছে। লোকটার বাসায় কোথায় সেটাও অব্দি গান সামানার বাইরে তার। তিহু তীব্র বেগে মাথা জাকিয়ে বলল, আমি বিয়ে করব না। নীল যেন তার কথা শুনেও না শোনার ভান করল। কাজী সাহেব ফের বলে উঠলেন, কিন্তু বাবা, মেয়ের বাবা মা অর্থাৎ অভিভাবকদের নাম তো লাগবে। নীল বিরক্ত মাখা কণ্ঠে বলল, কি বললাম শুনতে পানি? আমার হাতে এত সময় নেই। আর সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ পরও ওয়াহাজ খান নীলের সহধর্মিণী হবে। তাই আপাত দৃষ্টিতে অন্য কোনো অভিভাবকের দরকার হবে না। কাজী সাহেব আমতা আমতা করে বললেন, কিন্তু তাও। নীল কিছু বলার আগে তিহু নিজের সর্বশক্তিতে উঠে দাঁড়িয়ে বলল, মামা বাড়ির মেয়া পেয়েছেন? মশকরা হচ্ছে? বিয়েটা কি পুতুল খেলা যে আসো বন্ধু বসে আছি, বিয়ে করে যাও? বিয়ে আমি করবো না মানে করবোই না, যা ইচ্ছা করে নিন আপনি। নীল এক অন্যরকম ভঙ্গিমায় বলল, বিয়ে তো হবে, হয়তো এখান থেকে নবদম্পতি বের হবে, নয়তো সে কথা না হয় থাক। প্রথমত তোমাকে বিয়ে করার ইচ্ছা আমার নিজেরও নেই, কিন্তু তুমি পুরো ভার্সিটির সামনে বলে বেরিয়েছ ইউ আর মাই ফিয়ন্সি। এই পরিচয়টার কারণেই তুমি কিডন্যাপ হয়েছ। তবে তোমার সাথে যদি মিসেস নীল খান নামক সার নামটাও লাগানো থাকতো না, আই সার, কেউ তোমাকে তোমার দিকে চোখ তুলেও তাকাতে দেখতে পারতো না। তাই বেশি কথা না বলে যা বলছি তাই করো। তিহু বলে উঠল, লাগবে না আমার কোনো সার নেম। আমি অ্যাজ নুরাইন হকি জাক্কাস আছি, সো আই ডোন্ট নিড ইউর সারনেম। নীল বলল, কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স নয়। আর নীল খান যে কথা একবার মুখ থেকে বের করে সেটাকেই সত্যি করে ছাড়ে। তাই জেদের কারণে হলো আমি শুধু তোমাকেই বউ বানাবো। তিহু বলল, আরে আজব লোক তো। কেন রে ভাই, আপনার জন্য কি দুনিয়াতে মেয়ের আকাল পড়েছে? নীল আর কোনো কথা না বলে বাঁকা হাসলো। অতঃপর নিজের হাতে থাকা পিস্তলটা দিয়ে পাশে পড়ে থাকা রক্তাক্ত পুরুষটার দিকে ফের আরেকবার গুলি ছড়ল। সঙ্গে সঙ্গে রক্ত ফের আরেকবার ছিটকে বের হলো। ভীত তিহু ভয়ে চোখ মুখ খিজে এক নিঃশ্বাসে বলল, কবুল কবুল কবুল। আরেকবার বাঁকা হাসলো নীল। কাজী সাহেবের দিকে ফিরে সে বলল, আমার তরফ থেকেও 3 কবুল। সম্পূর্ণ হলো বিবাহ অনুষ্ঠান। এমন অদ্ভুত বিয়ের সাক্ষী হয়ে মুখ চেপে হাসলো জয়, আদনান, আসিফ আর রিফাজ। পাশে এক করে দাঁড়িয়ে আছে আয়াজ। সে তো নীলকে তিহুর খোঁজ দিয়েছিল, তবে এটা তার কল্পনাতীত ছিল যে নীল এখনই এই পদ্ম কুঠুরিতে বিয়ে সারবে। আহাদ আয়াজের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার ভাইয়া, তুমি এখন গোরচরের মতো দাঁড়িয়ে আছো কেন? বাই দ্য ওয়ে, তুমি তো ভাবের খোঁজ দিয়েছিলে না নীল ভাইকে? সামান্য মাথা জাগালো আয়াজ। আহাদ জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, তুমি কোথা থেকে জানতে পারলে যে জাফরের লোকজনই ভাবিকে কিডন্যাপ করেছে? আয়াজ একবার তাকালো আহাদের দিকে। ছোট্ট একটা শ্বাস ফেলে সে বলতে শুরু করলো, আজ ভাইয়ার একটা ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট মিটিং ছিল, সেজন্যই কিছু ফাইলের প্রয়োজন ছিল, যেগুলো ভাই গত রাতে আমার তত্ত্বাবধানে রেখেছিল। তবে দুর্ঘটনাক্রমে আমি সেগুলো আনতে ভুলে যাই মাঝ রাস্তা থেকে, তাই আমাকে ব্যাক করতে হয়েছিল। ও আবার ওদিকে মিটিংয়ের টাইমও হয়ে আসছে, তাই আমি শর্টকাট দিয়ে অতি দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমার দৃষ্টিগত হয় ভাবিকে। যদিও আমি প্রথমে খেয়াল করিনি, তবে আমার চোখ আটকে যায় জাফরের গাড়ির দিকে। তাকে আমি বেশ ভালো করেই চিনতাম যে সে নীল ভাইয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী, জেকে গ্রুপস অফ কোম্পানির ওনার জাফর করিম। বেশ কিছুবার দেখা হয়েছে তার সাথে, আমার ঘনিষ্ঠতা নেই, তবে তাকে দেখেই চিনতে পেরেছিলাম আমি। ভাইয়ার সাথে তার শত্রুতার ব্যাপারটাও আমার বেশ ভালোই জানা। তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষলাম আমি। আর ঘটল সেই অদ্ভুত ঘটনাটি। বাবের মুখে রুমাল রেখে একদল ছেলেটাকে গাড়িতে তুলছিল। বেশ, আমার আর বুঝতে বাকি রইল না। আমি সঙ্গে সঙ্গে ভাইকে ফোন লাগালাম। আর তারপর তো ঘটনা তোমরা জানোই।
আয়াত আয়াজের মুখে এত বর্ণনা শুনে তার পিঠে চাপড় দিয়ে বলল, যাই হোক, আজ থেকে আমাদের ভাই কিন্তু মিঙ্গেল, আর সেটা তোমারই বদলতে। আজ রাতে পার্টি হবে মামু, বহুত দিন বাদ, সো চিল। কুঠির থেকে বের হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে শরীরটা কেন জানি খারাপ হতে শুরু করলো তিহুর। মনে হচ্ছে জ্বর আসবে, মাথাটাও ঘুরছে ভীষণ, কল্পনাতীতভাবে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিপাশ। তিহু বুঝলো আর বেশিক্ষণ সজ্ঞানে থাকা হবে না তার, কিন্তু এখন জ্ঞান হারালে যে মান সম্মান সবটা চলে যাবে, তবে নিজেকে আর সামলাতে পারছে না তিহু। চারদিকে এমন রক্তের বিচ্ছিরি গন্ধ আর রক্তিম পরিবেশে গা গুলিয়ে উঠছে তার। সামান্য রক্তে যার ফেপিয়া আছে, সেখানে এতক্ষণ ধরে এমন রক্তে রাঙা পরিবেশের মাঝে থাকা সত্ত্বেও যে এখনো জ্ঞান সজ্ঞানে আছে, এটাই তো সুক্রিয়া। বেশ, আর এক মুহূর্ত না, চেতনা হারিয়ে তিহু হেলে পড়ল নীলের প্রশান্ত বক্ষ দেশে। অন্যদিকে তিহুকে এমন চেতনাহীন অবস্থায় দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ল নীল। তার শ্রুশ্রী মুখশ্রীতে হালকা চাপড় দিয়ে বলল, নুরেন, এই নুরেন, শুনতে পাচ্ছ না আমার কথা? নূর। অপর পাশ থেকে কোনো আওয়াজ না আসায় নীল তার মুখ থেকে হাত ছড়িয়ে বলল, ড্যাম ইট, শি হ্যাজ লস্ট কনসিকুয়েন্স। নীল কোলে তুলে নিল তিহুকে, অতঃপর পা বাড়ালো কুটিরের বাইরে নিজের গাড়ির দিকে। সন্ধ্যার পর থেকেই মাহা একের পর এক কল দিয়ে চলছে তিহুর প্রত্যেকটা নাম্বারে। লোকাল নাম্বার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এমন কোথাও বাদ নেই যেখানে সে ট্রাই করেনি, কিন্তু কোনো রকম সাড়া নেই অপর পাশ থেকে। সব কিছুই সুইচ অফ বলছে। চোখে মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট মাহার। এই মেয়েটা কি তাকে এক দণ্ড শান্তি দেবে না? আবারও নিশ্চয়ই ফোনে চার্জ দিতে ভুলে গেছে। ফোন অফ হয়ে পড়ে আছে আর তার খেয়াল নেই। মানে এই মেয়েটাকে নিয়ে হয়েছে যত জ্বালা মাহার। শেষমেশ না পেরে ঋষাদের ফোনে কল লাগালো সে। দুইবার রিং হওয়ার পর থেকে ওই পাশ থেকে ফিরে আসলো এক গভীর পুরুষের কণ্ঠ। হ্যালো। মাহা রাগান্বিত তবে চিন্তিত কণ্ঠে বলল, হ্যালো মাই ফুড, তিহু কই রে? কোন চুলায় গিয়ে মরছে? কবর কি দিয়েছিস নাকি আমার আশা লাগবে? সারাদিনের ক্লান্তি শেষে সবে বিছানার শরীরটা এগিয়ে দিয়েছিল ঋষাদ। মাহার এমন কথায় এক ঝাটকায় শোয়া থেকে উঠে বলল, কি হয়েছে বান্ধবী, এত খেপলি কে? মাহা বলল, খেপবো না তো কি মধু ঝরাবো? আর সেই শাকচুনিটা কই রে? কোন মহাদয়ের সাথে ভাগছে? ঋষাদ বলল, মানে? মাহা বলল, কারণ দুনিয়ার কারো সঙ্গে তো ও ভাগতে পারবে না, সে ক্ষমতা আল্লাহ ওর দেয় নাই। তাহলে কোন ভূতের সঙ্গেই নিশ্চয় ভেগেছে। দেখ, কোন শেওড়ার কাছে ঝুলছে হয়তো বা। আল্লাহর হস্তে ওর ভাইয়ের কাছে একটু যা, গিয়ে বল আমার ফোনটা একটু তুলতে, টেনশনে আমার অবস্থা খারাপ। ঋষাদ বলল, কেন, তিহু তোর ফোনে ধরছে না? মাহা বলল, আমার ফোনও মানে? তোরও কথা হয়নি ওর সাথে? ঋষাদ বলল, না, আমি তো ভাবলাম ও মেবি তোর সাথেই গিয়েছে। না মানে আমি আজকে ভার্সিটিতে যেতে পারিনি, সবুজের বার্থডে ছিল এই জন্য, তাই ফিরে ভাবলাম ওর কাছ থেকে নোট নিব, কিন্তু ও তো এমনিতেই কখনো মেসেজ সিন করে না, তাই শুধুমাত্র ওর জন্য আজকে ফ্লেক্সি লোড দিয়েছিল। শালের মাইয়া ফোনটা অফ করে রাখছে। 30টা টাকারই জলাঞ্জলি। এই 30 টাকা যদি আমি ওর কাছ থেকে না নিছি না, আমার নামও রিশাদ আহমেদ না। মহা বিরক্তিতে ফেটে পড়ে বলল, বাল, এখন তো 30 টাকা মেন হয়েছে। যা গিয়ে দেখ ও কোন মামাদের সাথে পালাইছে, এখনই যা। আর হ্যাঁ, আজকে ওর নিমার সাথে থাকার কথা, তাই নিমাদের ফ্ল্যাটে যা, আর এখনই ওর কান ধরে নিচে নিয়ে জটপট কল লাগাবি আমার কাছে, জলদি যা। ঋষাদ গা ছাড়া আপনি বলল, প্রথমত আজকে সারাদিন পার্টি করেছি, সো আই এম ভেরি টায়ার্ড নাও। দ্বিতীয়ত আমার বউ নেই যে আমার সেবা করবে, তার উপর তুই আবার আমাকে কতবার কথার ভিতরে বলেছিস, আমি একদমই যেতে পারবো না রে। মাহা বলে উঠল, জোতার বাড়িটা কি মোবাইলের এই পাশ থেকে দিব নাকি এসে দিব? ঋষাদ বলল, মানে? মাহা বলল, মানে এখন তুই টায়ার্ডনেস দেখাচ্ছিস? কানা, যা এক্ষুনি যা, নইলে। ঋষাদ তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর শালি, বহুত কথা বলছিস, আমি যাচ্ছি, আর তুই খালি আমার সামনে আয়, থাপড়ায় তোর মাথায় একদম আলি গজিয়ে দিব। মাহা বলল, জলদি যা। কথাটা বলেই ফোন কেটে দিল মাহা। ঋষাদ ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে নিমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। সত্যি বলতে দুশ্চিন্তা তারও কিছু কম হচ্ছে না, কারণ তাদের 3 মানিকের মধ্যে তিহু একমাত্র ইমেজিও, তাই তাকে নিয়ে চিন্তার পরিমাণ দুজনের কারোরই কম নয়। সন্ধ্যার কিছুটা পর নিকশ কালো আধারও ঘনীভূত চারিধার। শুধু কৃত্রিম আলোকসজ্জা ছাড়া আজ অতিরক্ষে দেখা নেই চাঁদ মামারও। খানমহলের প্রধান গেটের লৌহ কপাট খোলার শব্দ হলো। ধীরে ধীরে চারিপাশ বাগানবৃত সাদা কংক্রিটের রাস্তাটা পেরিয়ে মহলের সামনে এসে থামল নীলের গাড়িটি। সেখান থেকে নেমে আসলেন নেতা সাহেব, আর আদরে ভঙ্গিমায় তার বৃক্ষ দেশে লেপ্টে থাকা এক রমণী। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার, সর্বদা কম্পমান গোলাপি অধৈর্যরা জ্বরের তেপে শ্বেত বর্ণ ধারণ করেছে। নাকের ডগা রক্তিম বর্ণাবৃত, তবুও চেতনাহীন সেই রমণীটি ভুবনমোহীন সৌন্দর্যের অধিকারিণী। নীল এক ঝলক তাকালো উত্তপ দেহের অধিকারিণী রমণীটির পানে, অতঃপর পা বাড়ালো অন্দরমহলের উদ্দেশ্যে। এদিকে
খানমহলে আজ আনন্দের জোয়ার। দীর্ঘ 5 বছর পর রোশানা খানের একমাত্র ছেলে মাহমুদুল হক রাউফিন আজ ফোন করে জানিয়েছে সে বাংলাদেশে ফিরতে চায়। হয়তো 2 দিনের মাঝেই ফিরবে সে। এমন খবরে আনন্দ অশ্রু গড়াচ্ছে বাড়ির সকলের নয়নে। তার উপর আজ আবার রবিনারা খানের মেয়ে সানজিদা আফরা মুন্নির 20তম জন্মদিন। সেই উদ্দেশ্যেও লেগেছে উৎসবের আমেজ। হঠাৎই কলিং বেলের শব্দে বিশাল কঠোর দরজাটি খুলল একজন মেয়ের। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো নীল আর তার বৃক্ষ দেশে থাকা রমণীটি। নীলের বক্ষ দেশে অচেনা কোনো এক যুবতীকে দেখে হতবিহ্বলতাবশত রুমিন আরার হাতের পায়েসের বাটিটি শ্বেত পাথরের মেঝেতে পড়ে শব্দের ঝংকার তুলল। কি হলো রুমি? প্রশ্ন করতে করতে এগিয়ে আসলেন রোশনারা। রুমিন আরার দৃষ্টি অনুসরণ করে দরজা থেকে তাকাতেই হতভম্ব তিনি। চুপ থাকলেন মুহূর্ত কয়েক। নীল ড্রয়িং রুম প্রবেশ করতেই তাকে থামিয়ে রোশনারা বলল, এই মেয়েটা কে নীল? কোথেকে ধরে এনেছো তাকে? নীল বলল, ও নুরাইন হক। সবচেয়ে বড় কথা, নাও সি ইজ মাই ওয়াইফ, সো ডোন্ট অ্যাড্রেস হার অ্যাজ এ মে। নীলের এমন কথায় যেন ড্রয়িং রুমে বোমা বিস্ফোরণ হলো। বিস্ফোরিত নয়নে সবাই চেয়ে আছে তার দিকে। মির্জা সাইমা রান্নাঘরে ছিলেন। নীলের কণ্ঠে বেরিয়ে আসতেই এমন দৃশ্য হতবাক তিনি। রোশনারা গম্ভীর চোখ বজায় রেখে কিছুটা রাগী কণ্ঠে বললেন, তোমার বউ মানে? এটা কোন ধরনের কথাবার্তা নীল? তুমি জানো না এই বাড়িতে বড়দের অনুমতি ছাড়াও বিয়ে নিষিদ্ধ? নীল জবাব দিল না। মির্জা সামা এগিয়ে এসে নীলের বক্ষ দেশে থাকা অচেনা মেয়েটির দিকে তাকিয়ে বলেন, এসব কথা না হয় পরে হবে আপা। নীল, বাবা, আমার তো মনে হচ্ছে ও অসুস্থ, এখনই ওকে নিয়ে যা রুমে। বাদ বাকি কথা না হয় পরে হবে। বলেই মেয়েটির কপালে একবার হাত ছোঁয়ালো সে। জ্বরের তীব্রতায় পুড়ে যাচ্ছে তার কপালখানা। সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে মির্জা সাইমা কিছু বলার আগেই রোশনার খান ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুই চুপ থাক সাইমা। চেনা নেই জানা নেই একটা মেয়েকেও বউ বললো, আর মেয়েটি ওর বউ হয়ে গেল। মির্জা সাইমা কিছু বলার আগেই সেখানে উপস্থিত হলেন মির্জা সূচনা। বলল, কি হচ্ছে এখানে? পরক্ষণে নীলের কোলে এক সুশ্রী যুবতীকে দেখে চমকে থাকলেন তিনি। নীলের দিকে ফিরে শুধালেন, এটা কে নীল? তার জবাবে নীল কিছু বলতে চাবে, ঠিক তৎক্ষণাৎ রোশনারা খান বাগড়া দিয়ে বললেন, কে আর হবে? শোন তোর ছেলের কাছে, বলে কিনা এটা তার বউ। এ শিক্ষা দিয়েছিস তুই তোর ছেলেকে? তাকে কথার মাঝখানে থামিয়ে মির্জা সূচনা বললেন, তুই একটু চুপ করলে ভালো হয় রোশানা। প্রশ্নটা আমি যাকে করেছি উত্তরটা না হয় সেই দিক। আর আমার ছেলে যদি বলে এটা তার বউ, তাহলে রাস্তার কোনো পরিচয়হীন মেয়েকে আমি এক শর্তে মেনে নেব আমার বৌমা হিসেবে। তিনি নীলের দিকে তাকাতেই নীল বলল, মা, সি ইজ মাই ওয়াইফ নুরাইন হক। আই থিঙ্ক আর কোনো পরিচয় লাগবে না তার। মির্জা সূচনা একবার ভালো করে ছেলেকে পরখ করলেন। রোশানা খান কিছু বলতে গেলেই মির্জা সূচনা এক প্রকার তার মুখে জামা কষে দিয়ে বললেন, ছেলে আমার যখন বলেছে এটা তার বউ, তার মানে এটাই আমার সংসারের উত্তরাধিকারিণী। কেউ আর কোনো প্রশ্ন করবে না। নীল, তুই ওকে নিয়ে রুমে যা, বাকি আমি সামলে নিচ্ছি। নীল আর কোনো দিকে না তাকিয়ে তিহুকে নিয়ে পা ভালো তার রুমের উদ্দেশ্যে। নেহাতি সে গুরুজনের মুখে মুখে তর্ক করে না, নতুবা রোশনারা খানের এতক্ষণ বলা কথাগুলোর প্রত্যুত্তর সে কিভাবে দিত তা হয়তো কল্পনাতীতও ছিল এই মহলের প্রত্যেকটা লোকের। তবে সিঁড়ি বয়ে যেতে যেতে সে একবার বাড়ির একজন মেয়ের উদ্দেশ্যে বলল, আসমা খালা। আসমা বেগম চমকে তাকালেন। নীল তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, নূরের জন্য মেডিসিন আর জলপট্টি নিয়ে 5 মিনিটের মাঝে আমি তোমাকে আমার রুমে দেখতে চাই। মুন্নি আপু, তুমি এখনো সাজতেছ? শীঘ্রই নিচে চলো, নীল ভাইয়া বউ নিয়ে এসেছে। মুন্নি নিজের ঢেউ খেলানো চোরগুলোতে চিরনির শেষে আসতে চলতে ব্যস্ত। প্রাণোচ্ছল চঞ্চল চোখ দুটি বৃহৎ অতিশতে নিবদ্ধতার। হঠাৎই রাফার এমন কথায় চমকে তাকালো সে। ধরে রাখা কঠোর চিরুনিটা ধপ করে মেঝেতে পড়ল। উদ্বিগ্ন কণ্ঠে সে বলল, ইয়ার কি করছিস? এক গাঁটটা দেব, ফাইজলামি করার জায়গা পাস না? নীলভাই বউ নিয়ে এসেছে মানে? উনি যদি জানতে পারে না তার নামে এত উল্টাপাল্টা কথা বলছিস তুই, আজ তো রাখবে না কিন্তু তোকে। রাফা বলে উঠল, আমি কেন মিথ্যা বলতে যাব? বিশ্বাস না হয় তুমি নিজেই বাইরে চলো। রাফার কথায় বুক দগ করে উঠল মুন্নির। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। পরনের নীলের পছন্দের ডার্ক ব্লু কালার শাড়ির রমণীটি ছুটে চলল বারান্দার দিকে। মুহূর্ত কয়েকের মাঝে থমকালো তার পথ চলনা। তার ঠিক বিপরীত দিকে সিঁড়িটি বয়ে নীল বক্ষ দেশে এক রমণীকে আগলে এগিয়ে চলছে নিজের রুমের দিকে। প্রথম পলকে বিশ্বাস হলো না মুন্নির। তবে সময় অবিবাহিত হতে লাগলো। কিছুক্ষণের মাঝে মিলিয়ে গেল নীল আর তার বক্ষ দেশে অগ্লানো রমণীটি। রাফা এসে হাত রাখলো মুন্নিক্ষীণ কাঁধটায়। মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, হাউ রোমান্টিক না আপু, ভাইয়া পুরোই সিনেমার স্টাইলে বউটিকে নিয়ে এন্ট্রি নিয়েছে। আই জাস্ট শকড। অপর পাশ থেকে কোনো মন্তব্য না আসায় রাফা এবার মুন্নির পানে তাকালো। মুন্নির অচঞ্চল চোখ দুটা স্থির ও স্থিম্বর, যেগুলোতে কিছু মুহূর্ত পূর্ব বিদ্যমান ছিল একনামা না জানা চঞ্চলতা। রাফা মুন্নির কাজ ঝাঁকিয়ে বলল, ও মুন্নিপু, বলো সেই না সিনটা।
মুন্নির চোখ বেয়ে এক ফোঁটা অশ্রুকণা টুপ করে গড়িয়ে পড়ল, তবে সেটা রাফার দৃষ্টির অগোচরে রেখে দ্রুত দৌড়তে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল মুন্নি। রাফা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হলোটা কি মুন্নি আপুর? যাই হোক, এখন তার অনেক দায়িত্ব। নীরা, নিহিত, নাহা সবাইকে তো নতুন বৌমনির ব্যাপারটা জানাতে হবে। মুন্নিরুম আগে বিদায়ী ওকে জানানো হয়েছে আগে, এখনও বাকি বাড়ির সব নবীনের। সে দ্রুত নীরার রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে শব্দ করে সবেগে দরজা লাগিয়ে তার সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল মুন্নি। চোখের কোণে জমে থাকা জল কণারা যেন বাঁধন ভেঙেছে। কান্নার তেপে কাজও লেপটে যাচ্ছে, নষ্ট হচ্ছে পুরো মেকআপ। মুন্নির এখনও বিশ্বাস হচ্ছে না কিছু, মনে হচ্ছে এ যেন কোনো দুঃস্বপ্ন। কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে যাবে আর শেষ হবে এই দুঃস্বপ্নের প্রহরে। মুন্নি দু হাতে নিজের সেট করে রাখা চুলগুলো সর্বশক্তি দিয়ে টেনে ধরলো। দু হাত দিয়ে লেপটে দিল কাজল কালো সেই নয়ন দুটি, যা কিছুক্ষণ আগেও অতি যত্নে সাজাচ্ছিল সে। চিৎকার করে কেঁদে উঠল সে। তবে সে চাপা কাটার সাক্ষী হলো কেবলমাত্র একটা নিস্তব্ধ রুম আর তার কিছু প্রাণহীন আসবাবপত্র। নীল নিজের কিং সাইজ নরম বেডটাতে অতি যত্নে শুয়ে দিল তিহুকে। ধীরে ধীরে তার মাথা নিচে রাখা নিজের হাতটা চুপিসারে সরালো। তার ফ্যাকাশে বর্ণ ধারণ করা মুখশ্রীর উপর পতিত বেবি হেয়ারগুলোকে সর্বোচ্চ যত্ন দিয়ে আলতো হাতে সরালো। তিহুকে আজ অন্যরকম সুন্দর লাগছে। জ্বরের তোপে চেতনাহীন রমণীয় যে এতটা আকর্ষণীয় আর মোহনীয় হতে পারে, সেটা হয়তো তিহুকে না দেখলে কখনোই বুঝতে পারতো না নীল। সে এক গোল লাগা মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে রইল সেই অগ্নিকন্যাটির পানে। দীর্ঘ এক নিশীথ প্রহরে চেতনাহীনতার অবসান ঘটিয়ে জ্ঞান ফিরল তিহুর। শরীরের তাপমাত্রা এখন প্রায় নিয়ন্ত্রণে, তবে এখনও চারিধারে হালকা কুয়াশার আবরণ যেন অষ্টিপৃষ্টে বেঁধে রেখেছে তাকে। কিন্তু এত কিছুর মাঝেও আজ সকালটা একটু অন্যরকম অঙ্গিকে ধরা দিচ্ছে তার অবচেতন মনে। কেন যেন মনে হচ্ছে এটা তার ঘটনাগতিক বিছানা নয়, আধ্যাত্মিক নমনীয় আর কোমলতার মাঝে নিজেকে আবিষ্কার করছে তিহু। হঠাৎই হাতে কারো রেশম কোমল ঘন কেশরাজের নরম স্পর্শ উপলব্ধি করল সে। ঘুমঘরের আনমনা তন্দ্রাচ্ছন্নতার মাঝে সেই স্পর্শ বেশ ঠেকছে তার। ধীরে ধীরে তিহু নিজের হাতের বিচরণ শুরু করলো সেই নরম কোমল কেশরাজের উপর। এমন নরম আবেশের মধ্যেখানে অবস্থানরত তিহু কি জানি মনে করে দ্রুত চোখ হলো। সঙ্গে সঙ্গে সম্মুখ পানে চেয়ে এক পরিচিত তবে অজ্ঞাত মানবের উপস্থিতিতে এক প্রকার চেঁচিয়ে উঠল সে, আপনি? গতকাল সারা রাত তিহুর জ্বর কমার যেন নামই নিচ্ছিল না। এক প্রকার সমগ্র রাত জুড়েই তার মাথায় অনবরত জল পটে দিয়ে গিয়েছে নীল। শেষ রাতের দিকেই তার জ্বরটা যখন সামান্য নিয়ন্ত্রণে, তখন আর ক্লান্ত শরীরকে শান্ত রাখতে পারল না নীল। তিহুর পায়ের ধারে বসেই বিছানায় নিজের মাথাটা এলিয়ে দিল সে। তবে হঠাৎই কারো এমন চিৎকারের অকম্মিকতায় ঘুম ভেঙে গেল তার। চোখ কুঁচকে সে বলল, হোয়াট দ্য হেল, সকাল সকাল চিল্লাচ্ছ কেন? তিহু এক লোহময় লুফে নিল তার মুখের কথাটা। জটকা মেরে বিছানার উপর উঠে বসতে গিয়ে একবার মাথা চক্কর দিয়ে উঠল তার। তবে সেটাকে পাত্তা না দিয়ে সর্বশক্তি নিয়ে সে বলে উঠল, আপনি আবার রুমে কি করছেন? আপনার ক্যারেক্টার তো একদম ঢিলা দেখছি। ফলো করতে করতে আমার রুম পর্যন্ত চলে এসেছেন, অসভ্য লোক কোথাকার। সারা রাত যার সেবা করে নির্ঘুম রাত কাটালো নীল, সকাল সকাল তারই মুখে এমন কথা শুনেই মেজাজ ধরে রাখতে পারল না সে। অগ্নিগিরির লাভা শ্রাবণের ন্যায় এক দুরন্ত দাহ ঝরে পড়লো তার কণ্ঠধর দিয়ে। এই মেয়ে চুপ, অসভ্যতার একটা লিমিট থাকে। এটা আমার রুম আর তুমি বর্তমানে আমার বিছানায় শুয়ে আছো। সো শাট আপ আর এক্ষুনি নামো আমার বিছানা থেকে, কুইক। টিহু বাঁকা দৃষ্টি মেলে তাকালো। এই লোকের রুম মানে? পরক্ষণেই তার মনে পড়লো কাল সন্ধ্যা পরিবর্তন ঘটনাগুলো। সঙ্গে সঙ্গে নিজের বোকামের জন্য নিজেই কপাল চাপালো সে। তবে সে কি দম্বার পাত্রী নাকি? সে তো নিজের ইচ্ছায় বিয়ে করেনি, বরং নীল তাকে জোর করেই বিয়ে করেছে। তাহলে সে কেন বিছানা থেকে নামবে? টিহু বিছানায় গাঁট মেরে বসে থেকে নীলকে বলল, এই যে মিস্টার লাল মিয়া, আমি কোনো শখ থেকে আপনাকে বিয়ে করিনি। আর শখ কি জিনিস আমি তা আপনাকে বিয়েই করতে চাইনি। আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন, সো এখন থেকে এই বিছানা আমার। বেশি নিজের করবেন তো। পিহুর প্রত্যেকটা কথাই মেজাজ হারাচ্ছে নীল। তার ভাসমান শিরাযুক্ত হাতটা ক্ষণে ক্ষণে মুষ্টিবদ্ধ হয়ে আসছে। দাঁতে দাঁত চেপে ক্রোধ নির্ধারণে চালাচ্ছে সে। কেননা তার খুব ভালো করে জানা এই মেয়েকে এখন বেশি ঘাটানো ঠিক হবে না। এমনিতেই বাড়ির কেউ বিয়ের ব্যাপারটা এখনো মানেনি, সবাই জানে তাদের লাভ ম্যারেজ। তার উপর এখনই যদি তিহু সবাইকে সত্যিটা জানিয়ে দেয়, তাহলে মান সম্মান একদমই জলাঞ্জলি যাবে তার। সে আর কোনো কথা না বলে সেখান থেকে উঠেই পা বাড়িয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে। সে চলে যেতেই তিহু এক শয়তানি হাসি হেসে মনে মনে বলল, আহারে চান্দুটা, আমার কয়টা কথা শুনেই সোজা ওয়াশরুমে। আমাকে জোর করে বিয়ে করার মজা হারে হারে টের পাবো তোমার। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছুটা শব্দ করে ঠোঁট চেপে হাসলো তিহু। অতঃপর নরম বিছানাটাতে ফের শরীর এলিয়ে দিয়ে বলল,
বেড়া যাই হোক, হেতের বিছানাটা নরম আছে। আহারে, এত নরম বিছানা রেখে কী লাভ যদি নিজেই নাশ হতে পারে। ইসরে, তুমি বিছানাটা ভীষণ বাজেভাবে মিস করবা শোনা আমার। ঘণ্টাখানেক কেটে গেল। বেলা বেশ চড়াও হয়েছে। দেওয়াল ঘড়ির কাঁটার টিক টিক ধ্বনি সকাল 10টা জানান দিচ্ছে। কিছুক্ষণ আগেই নীল ফর্মালি ড্রেস আপ করে সম্ভবত অফিসে গিয়েছে। তিহু ঘুমের ভান করে বেশ পর্যবেক্ষণ করছিল লোকটাকে। লোকটার ফ্যাশন সেন্স মারাত্মক লেগেছে তার উপর লোকটার ব্যবহৃত এক্সপেন্সিভ পারফিউমের স্মেলটা এখনও সমগ্র রুমের বাতাসে ভেসে বেড়াচ্ছে। নীল রুম থেকে বের হওয়ার পরপরই তিহু জটপট ফ্রেশ হয়ে নিয়েছিল। বর্তমানে নীলের রুমের পূর্ব পাশে ছাদহীন বিশাল বারান্দাটায় দাঁড়িয়ে আছে তিহু। এখান থেকে পুরো খান মহলটাই বেশ ভালো পর্যবেক্ষণ করা যায়। তিহু তীক্ষ্ণ দৃষ্টি মেলে পুরো মহল পর্যবেক্ষণ করছে। ঢাকার বুকে এমন বাড়ির উপস্থিতি দুষ্কর। দুইতলা বাড়িটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, কিছুটা ইউরোপিয়ান আর প্রাচীন স্থাপত্য শৈলী বাড়িটার সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। তবে অদ্ভুততম সুন্দর জিনিসটা হচ্ছে ভবনের বাইরের গম্বুজ আকৃতির গোল চত্বর আর সুইমিং পুলটা বেশ ইন্টারেস্টিং। তার উপর মহলের প্রধান গেট, মহলের শেষ প্রান্ত পর্যন্ত প্রবেশের রাস্তাটা সাদা কংক্রিটের, ঠিক যেন কোনো সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল কোনো মুভিতে ব্যবহৃত বিশালকার রাজপ্রাসাদ। তিহু যখন এই সকল কল্পনার কল্পলোকে ঢুকে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ রুমের দরজায় নক করে কেউ। ব্যতিব্যস্ত তিহু জলদি রুমে প্রবেশ করে জটপটে বলে ওঠে, জি আসুন। কিছুক্ষণের মাঝে এই রুমে হরেক রকম ফল ফলাদি আর খাবার সজ্জিত এক ট্রে হাতে প্রবেশ করলেন দামি তোষর সিল্ক শাড়ি পরাধরিত একজন মধ্যবয়স্ক নারী, তার সঙ্গে দুজন কিশোরী। একজনের বয়স হয়তো 15 কিংবা 16 হবে, আর অপরজনের হয়তো 13 কিংবা 14। তার বয়সে ছোট মেয়েটার চোখে মোটা ফ্রেমে চশমা দেখে কিঞ্চিত অবাক হলো তিহু, কিন্তু তৎক্ষণাৎ সে কিছু বলল না। হয়তো মেয়েটা অনেক বেশি পড়ুয়া। তিহু শুধু সবার দিকে চেয়ে মুচকি হাসলো। মহিলাটি খাবারগুলো বেড সাইড টেবিলে রাখতে রাখতে বলল, এখন তোমার কি অবস্থা মা, জ্বর কমেছে? এক স্নেহময়ী মাতৃসুলভ কণ্ঠে প্রশ্নখানা করলো মহিলাটি। তিহু মুচকি হেসে জবাব দিল, জি এখন একটু কমেছে। মহিলাটি এগিয়ে এসে তার কপালে হাত ঠেকালো। কিছু মুচকি হেসে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে দেখে তিনিও খানিক হেসে বলেন, আমাকে দেখে অবাক হও না মা, আমি হচ্ছি তোমার খালা প্লাস চাচি শাশুড়ি, বুঝলে না তো? তিহু মাথা জাগালো, হঠাৎ সে বোঝেনি। মহিলাটি হেসে বলেন, আমি নীলের ছোট খালা প্লাস ছোট কাকিয়া, এবার বুঝেছ? তিহু বলল, জি আন্টি। মির্জা সাহেবা তৎক্ষণাৎ তীব্র বিরোধিতার সহিত মাথা জাকিয়ে বললেন, হুম আন্টি না, তুমি আমাকে কাকিয়া বলো, ঠিক আছে? তিহু মুচকি হেসে মাথা জাগালো, আচ্ছা কাকিয়া। তাদের এমন কথোপকথনের মাঝে বাগড়া দিয়ে রাফা বলল, ও মিমিয়া, শুধু কি তুমিই কথা বলবে, আমাদের পরিচয় করিয়ে দিবে না বৌমনির সাথে? মির্জা সাইমা হেসে তাকালেন, অতঃপর তাদের দুজনের সাথে একে অপরের পরিচয় করে দিতে লাগলেন তিহুকে। সর্বপ্রথম রাফাকে দেখিয়ে সে বলল, এই হচ্ছে তোমার সবচেয়ে অধৈর্য ননদ, তোমার সেজ ননদ। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে রাফা তিহুর দিকে এগিয়ে এসে বলল, উফ মিমিয়া, এইভাবে কেউ পরিচয় করার? আচ্ছা তুমি শোনো, আমি বলি, আমি রাউফিয়া হক রাফা, তোমার বড় কি জানি বলো ওটাকে, ও হ্যাঁ ফুফু শাশুড়ি, তোমার বড় ফুফু শাশুড়ির একমাত্র মেয়ে, বুঝেছ? রাফার কথায় হেসে উঠল তিহু। সে রাফার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হো ইউ আর সো সুইট, বাই দ্য ওয়ে আমি নুরাইন হক তিহু। রাফা বলল, তুমিও অনেক কিউট বৌমনি। তাদের এমন কথোপকথনের মাঝে নিশ্চুপ চশমা পরা মেয়েটা তিহু তার দিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার সুইটি, তুমি কথা বলছো না কেন? রাফা এগিয়ে এসে মেয়েটির মাথায় এক ঘাটটা দিয়ে বলল, ওই নীরা, কথা বলিস না কেন, স্ট্যাচু হয়েছিস নাকি? অতঃপর সে মির্জা সাইমার দিকে ফিরে বলল, আচ্ছা মিমিয়া, তুমি তোমার মেয়েকে কোন গ্রহ থেকে ইম্পোর্ট করে আনছিলে বলো তো? ও তো কারোর সাথেই কথা বলে না, সারাদিন পড়তে থাকে। ওই দেখো একটু আগে পড়ছিল, আমি তো এক প্রকার ধরে বেঁধে নিয়ে আসছি। সারাদিন পড়ে পড়ে চোখটা খাইছে, তারপরও ওর পড়া লাগবে। মির্জা সাইমা বলল, কি করব বল, বারণ দিলেও কখনো শোনে, কতবার বারণ করেছি, এত পড়াশোনা দরকার নেই, এইটুকু বয়সে হবে 9-এ পড়ে, তার ভিতরে এত চাপ নেই মেয়েটা। তিউ হেসে বলল, টেনশন নট কাকিয়া, আই উইল ম্যানেজ। আপনার মেয়েকে আমি 2 দিনের মাঝে এত দুরন্ত আর চঞ্চল করে ফেলবো যে আপনি নিজেই বলবেন আমার মেয়ে এমন কি করে হলো। মির্জা সাইমা বলল, দেখো তো কি করা যায়, যাই হোক এখন তুমি আসো, তোমাকে একটু নিজের হাতে খাইয়ে দিই। কাল রাতেও তো কিছু না খেয়ে বেগারে ঘুমিয়েছিলে, নীলটা সারা রাত জেগে তোমার সেবা করলো। তিউ এতক্ষণ হেসে হেসে কথা বললেও মির্জা সাইমার বলা শেষ কথাটাই সে চমকে দেখালো তার দিকে। সারা রাত জেগে সেবা করেছে মানে? মির্জা সাইমা পায়েসটির বাড়ি থেকে সামান্য পায়েস চামচে কেটে ফু দিতে দিতে বলল, তা নতো কি, সেটা আমার সারা রাত জেগে তোমার সেবা করেছে। ও তো মনে হয় কালকে রাতে একদম ঘুমায়নি, খায়ওনি কালকে রাতে কিছু। কি জাদু করেছে বলো তো? আমাদের নিয়মতান্ত্রিক ছেলেটাও কালকে নিয়ম ভঙ্গ করে সারা রাত জেগেছে।
মির্জা সাইমার প্রত্যেকটা কথাই যেন আকাশ থেকে পড়ছে টিহু। এমন একটা লোক কাল সারা রাত তার সেবা করেছে, ভাবতেই কেমন যেন লাগছে। তবে সে আর প্রশ্ন করতে পারল না। মির্জা সাইমা এগিয়ে এসে এক এক করে খাইয়ে দিতে লাগলো তাকে। খাওয়ানো শেষে গল্প গুজব আর হাসি ঠাট্টায় কেটে গেল সমগ্র সকালটা। মির্জা সাইমার মাধ্যমেই পুরো বাড়ির সবাই পরিচয় পেল তিহু। সে যতদূর বুঝলো নীলের কাজের মহল নেহাতেই কম নয়, আর একজন ভাসুর, একজন দেবর সহ মোট চারটা ননদ আছে। বেশ ভালো লাগলো তিহুর ব্যাপারটা। এমনিতেই সে যৌথ পরিবার অনেক বেশ পছন্দ করে, তার উপর সেই পরিবারে যদি থাকে এতগুলো কাজিন, তাহলে তো আর কথাই নেই। আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা তেমন ভালো নেই, তাও চেষ্টা করছি আপনাদের গল্প দেওয়ার। আপনারা বেশি বেশি করে আমাদের গল্পগুলো শুনবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চেষ্টা করব নিয়মিত আপনাদের গল্প দেওয়ার জন্য। ধন্যবাদ।